মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও নতুন মাত্রা পেয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে এই দাবির স্বাধীন যাচাই এখনও প্রকাশ্যে আসেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, তাদের ভূখণ্ডে সংঘটিত মার্কিন হামলার প্রতিক্রিয়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটিকে তারা আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি ছিল, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ইস্যুর প্রেক্ষাপটেই তাদের আগের সামরিক অভিযান পরিচালিত হয়েছিল। এদিকে হরমুজ প্রণালীকে ঘিরেও উত্তেজনা বাড়ছে। ইরানের কর্মকর্তারা দাবি করছেন, এই কৌশলগত জলপথে নিরাপত্তা ও চলাচলের বিষয়ে তাদের নির্দেশনা উপেক্ষা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। বিশ্লেষকদের মতে, বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হওয়ায় হরমুজকে ঘিরে যে কোনো উত্তেজনাই আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলবে। অন্যদিকে লেবানন ইসরায়েল সীমান্ত পরিস্থিতি এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়েও ভিন্নমুখী অবস্থান দেখা যাচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট সব পক্ষ এখনও কোনো স্থায়ী সমাধানে পৌঁছাতে পারেনি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব ইরানকে সতর্কবার্তা দিয়েছে। জবাবে ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও কঠোর বক্তব্য দিয়েছেন। ফলে দুই পক্ষের পাল্টাপাল্টি বার্তায় উত্তেজনা আরও বেড়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি কি নতুন সংঘাতের দিকে এগিয়ে নিয়ে যাবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণে আসবে? উত্তর এখনো স্পষ্ট নয়। তবে একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের প্রতিটি নতুন ঘটনাই শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইউক্রেন যুদ্ধ কি শেষের পথে, নাকি এটি কেবল একটি নতুন কূটনৈতিক নাটকের শুরু? কারণ যুদ্ধক্ষেত্রে গোলাগুলি থামেনি, কিন্তু এবার সরাসরি ভ্লাদিমির পুতিনের দরজায় কড়া নাড়লেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যে। ইরান সংকট, হরমুজ প্রণালী আর নতুন ভূরাজনৈতিক উত্তেজনার কারণে ইউক্রেন যুদ্ধ অনেকটাই আড়ালে চলে গেছে। আর ঠিক এই সময়েই বড় এক পদক্ষেপ নিয়েছেন জেলেনস্কি। রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে পাঠিয়েছেন দীর্ঘ এক খোলা চিঠি, যেখানে তিনি সরাসরি বৈঠকে বসে যুদ্ধের সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন। জেলেনস্কির বার্তা ছিল পরিষ্কার, ইউরোপের যুদ্ধ আবার বিশ্বের প্রধান আলোচনায় ফিরে আসার অপেক্ষা করা ভুল হবে, বরং এখনই আলোচনার টেবিলে বসতে হবে। আর সেই বৈঠকের জন্য তিনি প্রস্তাব করেছেন সুইজারল্যান্ড কিংবা তুরস্কের মতো নিরপেক্ষ দেশকে। কিন্তু ক্রেমলিনের জবাবও ছিল তাৎপর্যপূর্ণ। মস্কো বলেছে, বৈঠক করতে চাইলে জেলেনস্কি নিজেই রাশিয়ায় আসতে পারেন। অর্থাৎ আলোচনা নিয়ে আগ্রহ দেখালেও নিজেদের অবস্থান থেকে এক চুলো সরতে রাজি নয় পুতিন। এবার আসে আরও বড় শর্ত। পুতিন জানিয়েছেন, তিনি যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে তার জন্য ইউক্রেনকে কিছু ছাড় দিতে হবে। বিশেষ করে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা 4টি অঞ্চল নিয়ে কিয়েভকে বাস্তবতা মেনে নিতে হবে। পুতিনের দাবি, ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার ভিত্তিতে আলোচনা এগোলে দ্রুত সমাধান সম্ভব। অন্যদিকে ইউক্রেনের অবস্থান এখনও কঠোর। তারা বহুবার বলেছে, ভূখণ্ড ছেড়ে দিয়ে কোনো শান্তি চুক্তি করবে না। ফলে দুই পক্ষই শান্তির কথা বলছে, কিন্তু শান্তির সংজ্ঞা দুই দেশের কাছে সম্পূর্ণ আলাদা। এই পরিস্থিতিতে নতুন করে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জেলেনস্কি ও পুতিনের সম্ভাব্য বৈঠককে ইতিবাচক বলে মন্তব্য করেছেন। ট্রাম্পের ভাষায়, দুই নেতা যদি মুখোমুখি বসেন তাহলে সেটি যুদ্ধ শেষের পথে বড় অগ্রগতি হতে পারে। তবে তিনি এটাও বলেছেন যে শেষ পর্যন্ত উভয় পক্ষকেই কিছু না কিছু ছাড় দিতে হবে। কিন্তু এখানেই তৈরি হয়েছে নতুন জটিলতা। কারণ ট্রাম্প যখন সমঝোতার কথা বলছেন, তখনই মার্কিন প্রতিনিধি পরিষদে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা এবং ইউক্রেনকে সহায়তার পক্ষে একটি বিল পাশ হয়েছে। আরও অবাক করার বিষয়,
ট্রাম্পের নিজ দলের কিছু সদস্যও এই বিলের পক্ষে ভোট দিয়েছেন। ফলে প্রশ্ন উঠছে, ওয়াশিংটনের ভেতরেই কি ইউক্রেন ইস্যুতে বিভক্তি তৈরি হয়েছে? আর এই পরিস্থিতিকে পুতিন কিভাবে দেখছেন? সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত নাটকীয়। একদিকে জেলেনস্কির শান্তি আহ্বান, অন্যদিকে পুতিনের কঠিন শর্ত, আর মাঝখানে ট্রাম্পের ভিন্ন বার্তা। তাহলে কি সত্যি যুদ্ধ শেষের দিকে এগোচ্ছে, নাকি শান্তি আলোচনার আড়ালে শুরু হয়েছে আরও বড় এক রাজনৈতিক খেলা? সেই উত্তরই খুঁজছে পুরো বিশ্ব। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও এক নতুন ধরনের যুদ্ধের চিত্র। একদিকে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান, অন্যদিকে তুলনামূলক কম খরচের ড্রোন। আর এই অসম লড়াই নতুন করে ভাবিয়ে তুলেছে সামরিক বিশ্লেষকদের। হরমুজ প্রণালী এবং আশেপাশের অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে আবারও আলোচনায় এসেছে ইরানের ড্রোন সক্ষমতা। বহু বিশেষজ্ঞের মতে আধুনিক যুদ্ধক্ষেত্রে কম খরচে সর্বোচ্চ চাপ সৃষ্টি করার কৌশলই এখন তেহরানের অন্যতম প্রধান শক্তি। একসময় যুদ্ধের ফল নির্ধারণ করত ভারী বোমারু বিমান কিংবা অত্যাধুনিক ফাইটার জেট, কিন্তু বর্তমান বাস্তবতায় ছোট আকারের ড্রোনও বড় বড় সামরিক শক্তিকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। বিশেষ করে মার্কিন উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনী এবং তাদের মিত্রদের এখন সবচেয়ে বড় মাথাব্যথা হয়ে উঠেছে নিম্ন উচ্চতায় উড়ে আসা ড্রোন হামলার সম্ভাবনা। কারণ এসব লক্ষ্যবস্তু শনাক্ত এবং ধ্বংস করতে ব্যয় করতে হচ্ছে বিপুল অর্থ ও সামরিক সম্পদ। সামরিক সূত্রগুলো বলছে গুরুত্বপূর্ণ নৌপথ ও কৌশলগত স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত আকাশে টহল দিচ্ছে যুদ্ধবিমান। কিন্তু সমস্যা হলো, যেসব হুমকি মোকাবেলা করা হচ্ছে তার বেশিরভাগই তুলনামূলক স্বল্প মূল্যের ড্রোন। ফলে এক ধরনের ব্যয়বহুল প্রতিরক্ষা বনাম স্বল্প মূল্যের আক্রমণ কৌশলের মুখোমুখি হয়েছে পশ্চিমা জোট। বিশ্লেষকের মতে আধুনিক ফাইটার জেট পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং আকাশের টহল চালাতে বিপুল অর্থ ব্যয় হয়। এর সঙ্গে যুক্ত হয় পাইলটদের উপর অতিরিক্ত চাপ এবং যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি। অন্যদিকে ড্রোন প্রযুক্তি তুলনামূলক সস্তা হওয়ায় এগুলো বড় সংখ্যায় মোতায়েন করা সম্ভব, আর সেখানেই তৈরি হচ্ছে নতুন কৌশলগত চ্যালেঞ্জ। হরমুজ প্রণালীকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই বিভিন্ন সামরিক ঘটনার খবর সামনে এসেছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে আঞ্চলিক সংঘাতের কারণে বেশ কয়েকটি সামরিক প্ল্যাটফর্ম ক্ষতির মুখে পড়েছে। যদিও এসব দাবির অনেকগুলোরই সাধারণ যাচাই করা সম্ভব হয়নি, তবে একটি বিষয় নিয়ে প্রায় সবাই একমত। ড্রোন এখন আর শুধু সহায়ক অস্ত্র নয়, বরং যুদ্ধক্ষেত্রের প্রধান খেলোয়াড়দের একজন। গবেষণা সংস্থাগুলোর মতে ভবিষ্যতের সংঘাতে শুধু যুদ্ধবিমানের সংখ্যা নয়, বরং কে কত দ্রুত ও কম খরচে আক্রমণ পরিচালনা করতে পারে সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই কারণেই বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করছে, কারণ প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাগুলো অনেক ক্ষেত্রেই এই নতুন হুমকির জন্য পুরোপুরি প্রস্তুত নয়। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি যেন সেই বাস্তবতারই প্রতিচ্ছবি। একদিকে বিলিয়ন ডলারের সামরিক অবকাঠামো, অন্যদিকে তুলনামূলক কম খরচের আকাশযান। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফার শান্তি আলোচনা শেষ হওয়ার পরই নতুন করে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি চলার মধ্যেই তেহরানের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, আলোচনার সময় যেসব প্রতিশ্রুতির ইঙ্গিত দেওয়া হয়েছিল এখন সেগুলো থেকে সরে আসার চেষ্টা করছে ইরান। ট্রাম্পের ভাষায়, তারা বড় ভুল করছে আর ভেতরে ভেতরে তারা সেটাও জানে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর পরিদর্শকদের প্রবেশাধিকার।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছিলেন আলোচনার অংশ হিসেবে ইরান তাদের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএ-কে দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণের সুযোগ দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে। ওয়াশিংটনের মতে এই অগ্রগতির কারণেই হরমুজ প্রণালী ঘিরে আরোপিত মার্কিন নৌ অবরোধ শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ভ্যান্স আরও বলেন, এই সমঝোতা শুধু কূটনৈতিক সাফল্য নয়, বরং ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পরপরই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে শুরু করে। মার্কিন দাবির কয়েক ঘন্টার মধ্যেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি যুক্তরাষ্ট্রের বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আখ্যা দেন। বাগাইয়ের দাবি, সুইজারল্যান্ডের আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে এ ধরনের কোনো বৈঠকই অনুষ্ঠিত হয়নি এবং ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য আন্তর্জাতিক সংস্থাটিকে কোনো অনুমতি দেওয়ারও পরিকল্পনা নেই। ইরানের অবস্থান আরও স্পষ্ট করে তিনি জানান, দেশের সংবেদনশীল পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশের প্রশ্নই ওঠে না। তেহরানের এই বক্তব্য কার্যত ওয়াশিংটনের দাবি এবং আলোচনার অগ্রগতির চিত্রকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। এ অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার অভিযোগ, আলোচনার ঘরে এক ধরনের বার্তা দেওয়া হলেও জনসমক্ষে এসে সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিচ্ছে ইরান। মার্কিন প্রশাসকের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, যদি শেষ পর্যন্ত আইএইএ পরিদর্শকদের অনুমতি না দেওয়া হয় তাহলে নির্ধারিত দ্বিতীয় দফার শান্তি আলোচনা বাতিল হয়ে যেতে পারে। শুধু তাই নয়, হরমুজ প্রণালীতে পুনরায় মার্কিন নৌ অবরোধ জারির সম্ভাবনার কথাও সামনে আনা হয়েছে। ফলে যে শান্তি প্রক্রিয়াকে ঘিরে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আশাবাদ তৈরি হয়েছিল, সেটি এখন আবারও অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানি ও কাতারের মধ্যস্থতায় দীর্ঘ কূটনৈতিক তৎপরতার পর গত ৮ এপ্রিল ওয়াশিংটন ও তেহরান একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতিতে পৌঁছায়। পরে ১৭ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে ১৪ দফার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে দাবি করা হয়। সেই ধারাবাহিকতাতেই সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসর্টে শান্তি আলোচনার প্রথম দফা অনুষ্ঠিত হয়। যদিও যুক্তরাষ্ট্র প্রথম দফায় বৈঠককে ইতিবাচক অগ্রগতি হিসেবে তুলে ধরেছিল, তবে পারমাণবিক স্থাপনা পরিদর্শন ইস্যুতে ইরানের বর্তমান অবস্থান পুরো প্রক্রিয়াকেই নতুন সংকটে ঠেলে দিয়েছে। এখন প্রশ্ন একটাই, দ্বিতীয় দফার বৈঠকে কি দুই পক্ষ আবারও সমঝোতার পথে ফিরবে, নাকি নতুন করে শুরু হবে কূটনৈতিক সংঘাতের আরেক অধ্যায়? বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীকে ঘিরে আবারও বাড়ছে উত্তেজনা। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, এই কৌশলগত জলপথে নতুন একটি নৌ করিডোর চালুর উদ্যোগকে কেন্দ্র করে ইরান কঠোর অবস্থান নিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী তেহরানের অনুমোদন ছাড়া নির্ধারিত পথের বাইরে কোনো জাহাজ চলাচল করলে তা ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে ইরানের নৌবাহিনী। ইরানের দাবি, হরমুজ প্রণালীতে যে কোনো নতুন নৌপথ বা চলাচলের ক্ষেত্রে তাদের সঙ্গে সমন্বয় থাকা জরুরি। এই ঘোষণা এমন সময় এলো যখন সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ নিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলছিল। তবে নতুন এই সতর্ক বার্তার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। এদিকে বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ইরানের এক শীর্ষ কর্মকর্তা দাবি করেন, হরমুজ প্রণালীর প্রশাসনিক নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে এবং এই জলপথের নিরাপত্তা ও পরিচালনায় ইরানের ভূমিকাই নির্ধারক। বিশ্বের সামুদ্রিক তেল পরিবহনের একটি বড় অংশ এই সংকীর্ণ প্রণালী দিয়েই অতিক্রম করে। সৌদি আরব, ইরাক, কাতার সহ উপসাগরীয় দেশগুলোর বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পৌঁছায় এই রুট ব্যবহার করেই। ফলে এখানে সামান্য উত্তেজনাও বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী শুধু একটি নৌপথ নয়, এটি এখন বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্রবিন্দু। তাই ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে এই নতুন টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, সেদিকেই নজর রাখছে পুরো বিশ্ব।
ইরানের আকাশে ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনার দাবি ঘিরে নতুন করে আলোচনায় সরব আন্তর্জাতিক সামরিক মহল। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, একটি অভিযানের সময় এক মার্কিন যুদ্ধবিমানের পাইলট আকাশে এমন এক অস্বাভাবিক ড্রোন বিন্যাস দেখেছেন যা প্রচলিত যুদ্ধ প্রযুক্তির ধারণাকেও চ্যালেঞ্জ জানাতে পারে। পাইলটের দাবি, অসংখ্য ড্রোন এমন নিখুঁত সমন্বয়ে উড়ছিল যে দূর থেকে সেগুলো দেখতে বিশাল এক জেলিফিশের মতো মনে হচ্ছিল। তার ভাষ্য অনুযায়ী প্রতিটি ড্রোন আলাদা হলেও তারা এমনভাবে চলাচল করছিল যেন একটি একক সত্তা আকাশে ভেসে বেড়াচ্ছে। প্রতিবেদন অনুযায়ী এই ঘটনার কিছুক্ষণ পরেই মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। ইজেক্ট করার আগে পাইলট রেডিও বার্তায় জানান চারপাশের আকাশ ড্রোনে ভরে গেছে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পরে উদ্ধার হওয়ার পরও তিনি একই বক্তব্যে অটল ছিলেন বলে দাবি করা হয়। তবে এই ঘটনার সত্যতা নিয়ে মতভেদ রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার কিছু কর্মকর্তা মনে করছেন যুদ্ধের চাপ বা দুর্ঘটনার অভিঘাতের কারণে পাইলট বিভ্রমে ভুগে থাকতে পারেন, তাই তার বর্ণনাকে নিশ্চিত তথ্য হিসেবে গ্রহণ করার আগে আরও তদন্তের প্রয়োজন রয়েছে। অন্যদিকে প্রতিরক্ষা বিশ্লেষকদের একটি অংশ বলছেন, যদি এই দাবি সত্য প্রমাণিত হয় তাহলে এটি হতে পারে উন্নত ড্রোন সোয়ার্ম প্রযুক্তির নতুন উদাহরণ। এমন প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অসংখ্য ড্রোন একসঙ্গে সমন্বিতভাবে অভিযান চালাতে পারে, যা ভবিষ্যতের যুদ্ধ কৌশলে বড় পরিবর্তন আনতে সক্ষম। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে ইরানের ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই রহস্যময় ঘটনার সঙ্গে সেই প্রযুক্তির সরাসরি সম্পর্ক রয়েছে কিনা তা এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, পাইলটের দেখা সেই জেলিফিশ কি সত্যি নতুন প্রজন্মের কোনো ড্রোন প্রযুক্তির ইঙ্গিত, নাকি যুদ্ধক্ষেত্রের চরম চাপের মধ্যে তৈরি হওয়া এক বিভ্রম? উত্তর এখনো অজানা। তবে এই দাবি বিশ্বজুড়ে ড্রোন যুদ্ধের ভবিষ্যৎ এবং আধুনিক সামরিক প্রযুক্তি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার পর এবার নতুন আলোচনায় উঠে এসেছে চীনের ভূমিকা। প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি উদ্যোগের পর যুদ্ধবিধ্বস্ত ইরানের পুনর্গঠনে সক্রিয় হতে চাইছে বেইজিং। বিশ্লেষকদের মতে এটি শুধু মানবিক সহায়তার বিষয় নয়, বরং মধ্যপ্রাচ্যে নিজেদের কৌশলগত প্রভাব আরও শক্তিশালী করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশও হতে পারে। সম্প্রতি উচ্চ পর্যায়ের এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের প্রতি অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার বক্তব্য অনুযায়ী আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীন গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। বিশ্লেষকদের মতে এই আগ্রহের পেছনে অর্থনৈতিক কারণও রয়েছে। ইরান দীর্ঘদিন ধরেই চীনের গুরুত্বপূর্ণ জ্বালানি অংশীদার। মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করে বেইজিং, আর সেই সরবরাহে ইরানের ভূমিকা উল্লেখযোগ্য। তাই ইরানের অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার হলে চীনের জ্বালানি নিরাপত্তাও আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ত্রাণ, চিকিৎসা সহায়তা এবং পুনর্গঠন প্রকল্পের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের সফট পাওয়ার বাড়ানোর কৌশলও অনুসরণ করছে চীন বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তবে এই পথ মোটেও সহজ নয়। একদিকে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ভারসাম্য রক্ষা, দুই দিকই সামলাতে হচ্ছে বেইজিংকে। পর্যবেক্ষকদের মতে এই কূটনৈতিক ভারসাম্য রক্ষা ভবিষ্যতে চীনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, চীন চায় সম্ভাব্য শান্তি প্রক্রিয়া অব্যাহত থাকুক এবং বহুপাক্ষিক প্ল্যাটফর্মের মাধ্যমে ইরানকে আন্তর্জাতিক অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনা হোক। এখন প্রশ্ন একটাই, ইরানের পুনর্গঠনে চীনের এই উদ্যোগ কি মধ্যপ্রাচ্যে নতুন স্থিতিশীলতার পথ খুলে দেবে, নাকি এটি যুক্তরাষ্ট্র চীন প্রতিযোগিতার আরেকটি নতুন অধ্যায়ের সূচনা করবে? উত্তর এখনো স্পষ্ট নয়, তবে এটুকু নিশ্চিত, ইরানকে ঘিরে বিশ্ব শক্তিগুলোর নতুন কূটনৈতিক হিসাব নিকাশ আগামী দিনের ভূরাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে জর্ডান ও উপসাগরীয় কয়েকটি দেশ। ইরানের ঘনিষ্ঠ মহল থেকে অভিযোগ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডে নীরব কিংবা প্রত্যক্ষ সহযোগিতার মাধ্যমে এসব দেশ আঞ্চলিক সংঘাতকে আরও জটিল করে তুলেছে। আর সেই কারণেই এবার পাল্টা বার্তার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জর্ডানের কৌশলগত সামরিক স্থাপনাগুলো। সাম্প্রতিক ঘটনা প্রবাহে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC দাবি করেছে, জর্ডানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আল আজরাককে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী ওই ঘাঁটিতে অবস্থানরত যুক্তরাষ্ট্র সমর্থিত সামরিক অবকাঠামো এবং অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো ছিল হামলার প্রধান লক্ষ্য। IRGCর দাবি, ক্ষেপণাস্ত্রগুলো এমন সব এলাকায় আঘাত হেনেছে যেখানে উন্নত মানের যুদ্ধ বিমান, কমান্ড সেন্টার এবং সামরিক সহায়তা কাঠামো মোতায়েন ছিল। এমনকি তারা আরও দাবি করেছে যে হামলার ফলে শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাই করার কোনো তথ্য এখনো প্রকাশ পায়নি। এক বিবৃতিতে IRGC জানায়, তারা কেবল সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে এবং আঞ্চলিক সংঘাতে জড়িত শক্তিগুলোর বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। তাদের মতে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক তৎপরতার জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে জর্ডানের মুয়াফাক আল সালতি বিমান ঘাঁটিকেও লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছিল তেহরান। ওই হামলার উচ্চ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা যুদ্ধবিমান ও সামরিক অবকাঠামোকে টার্গেট করা হয়েছিল বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়। যদিও হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। সামরিক বিশ্লেষকদের মতে আল আজরাক ও মুয়াফাক আল সালতি ঘাঁটি আঞ্চলিক সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘদিন ধরেই এসব স্থাপনাকে বিভিন্ন আন্তর্জাতিক জোটের লজিস্টিক ও অপারেশনাল কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে যে কোনো হামলার দাবি স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এদিকে শুধু জর্ডান নয়, কুয়েত ও বাহরাইনেও অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে ঘিরে উত্তেজনা বেড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হওয়ায় মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন পর্যবেক্ষকরা। বিশ্লেষকদের মতে পাল্টাপাল্টি হুমকি, ক্ষেপণাস্ত্র হামলার দাবি এবং সামরিক অবস্থান শক্ত করার প্রতিযোগিতা অব্যাহত থাকলে গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। আর সেই প্রভাব সীমাবদ্ধ থাকবে না শুধু মধ্যপ্রাচ্যে, বরং বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতেও এর প্রতিফলন দেখা যেতে পারে। ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম এখন কোথায়, কতটা আছে, আদৌ কি আগের জায়গাতেই রয়েছে কিনা? অবাক করার বিষয় হলো এই প্রশ্নগুলোর উত্তর এখন দিতে পারছে না বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু তদারকি সংস্থাও। আর সেখান থেকেই শুরু হয়েছে নতুন রহস্য, নতুন উদ্বেগ এবং নতুন বিতর্ক। সাম্প্রতিক যুদ্ধের পর ইরানের পারমাণবিক কর্মসূচি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে নিয়মিত প্রবেশাধিকার হারিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। ফলে তেহরানের পারমাণবিক কার্যক্রমের প্রকৃত অবস্থা এখন অনেকটাই অন্ধকারে। ফাঁস হওয়া একটি প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই IAEA এর কাছে। শুধু মজুদের পরিমাণই নয়, সেই ইউরেনিয়াম কোথায় রাখা হয়েছে, কী অবস্থায় আছে কিংবা এর বর্তমান গঠন কী, এসব বিষয়ও নিশ্চিত করতে পারছে না সংস্থাটি। আর এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, কারণ কোনো দেশের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে আন্তর্জাতিক পর্যবেক্ষণ কমে গেলে স্বাভাবিকভাবেই সন্দেহ বাড়তে থাকে, বিশেষ করে যখন সেই দেশটি বহু বছর ধরে পারমাণবিক ইস্যুতে বৈশ্বিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। পরিস্থিতিকে আরও জটিল করেছে আরেকটি বিষয়,
IAEA বলছে তারা এখন নিশ্চিতভাবে বলতে পারছে না ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম কমিয়েছে, বন্ধ করেছে নাকি আগের মতোই চালিয়ে যাচ্ছে। অর্থাৎ বিশ্বের অন্যতম আলোচিত পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় কার্যত ধোঁয়াশার মধ্যে রয়েছে। বিশ্লেষকদের মতে তথ্যের এই ঘাটতি শুধু প্রযুক্তিগত সমস্যা নয়, এটি কূটনৈতিক এবং নিরাপত্তাগত উদ্বেগও তৈরি করছে। কারণ যখন তথ্য থাকে না তখন গুজব বাড়ে, আর গুজব যখন পারমাণবিক কর্মসূচিকে ঘিরে হয় তখন তার প্রভাব পুরো অঞ্চলের নিরাপত্তার উপর পড়তে পারে। এদিকে IAEA স্পষ্ট জানিয়ে দিয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে ইরানের পূর্ণ সহযোগিতা প্রয়োজন। পরিদর্শকদের প্রবেশাধিকার পুনরায় নিশ্চিত না হলে দেশটির পারমাণবিক কর্মসূচির প্রকৃত চিত্র জানা সম্ভব নয় বলে মনে করছে সংস্থাটি। তবে এখানেই থামছে না আলোচনা, কারণ বিশ্বের সাম্প্রতিক সময়ের ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা এমন বক্তব্য দিয়েছেন যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তারা বলেছেন প্রয়োজন হলে দেশটি আরও কঠোর সিদ্ধান্ত নিতে পারে, আর সে কারণেই আন্তর্জাতিক অঙ্গনে নতুন প্রশ্ন উঠছে। তাহলে কি ইরানের পারমাণবিক সক্ষমতা আগের চেয়ে আরও এগিয়ে গেছে, নাকি এটি কেবল রাজনৈতিক চাপ তৈরির একটি কৌশল? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যখন আন্তর্জাতিক পরিদর্শকরাই নিশ্চিত নন যে ইরানের ইউরেনিয়াম কোথায় এবং কি অবস্থায় রয়েছে, তখন তেহরানের পারমাণবিক কর্মসূচি আসলে কতদূর এগিয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। কিন্তু একটি বিষয় নিশ্চিত, ইরানকে ঘিরে পারমাণবিক রহস্য যত বাড়বে, মধ্যপ্রাচ্যের উত্তেজনাও তত বাড়তে থাকবে। আর সেই রহস্যের পর্দা কবে উঠবে সেটি এখন পুরো বিশ্বের নজরের কেন্দ্রবিন্দু। এক সময়ের পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করত একটি শক্তি, যুদ্ধ হোক কিংবা শান্তি, অর্থনীতি হোক কিংবা কূটনীতি, শেষ কথা যেন বলতো ওয়াশিংটন। কিন্তু এখন প্রশ্ন উঠছে, সেই যুগ কি সত্যি শেষ হয়ে যাচ্ছে? ইতিহাসের পাতায় সবচেয়ে প্রভাবশালী বিশ্ব ব্যবস্থাগুলোর একটির পতন কি আমাদের চোখের সামনেই ঘটছে? বিশ্ব রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি শব্দ খুব পরিচিত ছিল, প্যাক্স আমেরিকানা, অর্থাৎ এমন এক বিশ্ব ব্যবস্থা যেখানে যুক্তরাষ্ট্র শুধু সামরিক শক্তি নয়, আন্তর্জাতিক নিয়মকানুন, বাণিজ্য, মানবাধিকার এবং বৈশ্বিক নেতৃত্বের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই কাঠামোতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নীতিতে যে পরিবর্তন এসেছে সেটিকে অনেক বিশ্লেষক বিশ্ব ব্যবস্থার মোড় ঘুরে যাওয়ার মুহূর্ত হিসেবে দেখছেন। একসময় জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মতো প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পিছনে ওয়াশিংটনের বড় ভূমিকা ছিল। মানবাধিকার, গণতন্ত্র, শরণার্থী সুরক্ষা কিংবা আন্তর্জাতিক সহযোগিতার মতো বিষয়গুলো ছিল মার্কিন পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এখন সেই আদর্শের জায়গায় ক্রমেই গুরুত্ব পাচ্ছে জাতীয় স্বার্থ, অর্থনৈতিক হিসাব এবং কঠোর বাস্তববাদী কূটনীতি। এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়েছে মানবিক সহায়তা খাতে। বিশ্বজুড়ে খাদ্য, চিকিৎসা এবং উন্নয়ন সহায়তার জন্য যে অর্থ বরাদ্দ হতো তার বড় অংশ এখন প্রতিরক্ষা ও সামরিক খাতে স্থানান্তরিত হচ্ছে। ফলে বহু অঞ্চলে নতুন করে মানবিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী বছরগুলোতে বিশ্বের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে এই শূন্যস্থান দ্রুত পূরণ করার চেষ্টা করছে নতুন শক্তিগুলো। বিশেষ করে চীন ক্রমশ নিজেদের প্রভাব বিস্তার করছে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার বিভিন্ন অঞ্চলে। তবে সমালোচকদের মতে এই বিশ্ব ব্যবস্থা আগের মতো আদর্শ নির্ভর নয়, বরং এটি অনেক বেশি স্বার্থভিত্তিক এবং কৌশলগত। এর মধ্যেই আরও একটি ভয়ঙ্কর প্রবণতা সামনে এসেছে। বিশ্বের বড় শক্তিগুলো আবারও অস্ত্র প্রতিযোগিতায় নেমেছে। পারমাণবিক অস্ত্র আধুনিকায়ন, নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সামরিক প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ বাড়ছে। যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার মধ্যে বাড়তে থাকা প্রতিযোগিতা অনেকের কাছেই নতুন স্নায়ুযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে।
ফলে মাঝারি শক্তির দেশগুলোর মধ্যেও নিরাপত্তাহীনতা বাড়ছে। অনেক দেশ এখন মনে করছে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে শক্তিশালী সামরিক সক্ষমতা গড়ে তোলা ছাড়া বিকল্প নেই। আর এখান থেকেই জন্ম নিচ্ছে নতুন উদ্বেগ, কারণ এই প্রতিযোগিতা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে ভবিষ্যতে পুরো বিশ্ব আরও অনিশ্চিত এবং আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। এ কারণেই আজ অনেক ইতিহাসবিদ এবং বিশ্লেষক বলছেন, আমরা হয়তো একটি যুগের সমাপ্তি প্রত্যক্ষ করছি। এমন একটি যুগ যেখানে যুক্তরাষ্ট্র ছিল বৈশ্বিক নেতৃত্বের প্রধান কেন্দ্র, কিন্তু সেই জায়গায় কি আসছে? নতুন বিশ্ব ব্যবস্থা কি আরও স্থিতিশীল হবে নাকি আরও অস্থির হবে? বিশ্ব কি নতুন ভারসাম্য খুঁজে পাবে নাকি প্রবেশ করবে আরও বড় সংঘাতের যুগে? সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। তবে একটি বিষয় নিশ্চিত, বিশ্ব রাজনীতির মানচিত্র দ্রুত বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের শেষ কোথায় গিয়ে থামবে সেটাই এখন পুরো পৃথিবীর কাছে সবচেয়ে বড় রহস্য।